বগুড়ায় হোটেলে নিয়ে স্ত্রী সন্তানকে হত্যার ঘটনায় সেনা সদস্য স্বামী আটক, পারিবারিক কলহের জের ধারণা পুলিশের। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে গায়ে প্রায় 150 ভরি স্বর্ণালংকার, ব্যাংক সংশ্লিষ্টরা জড়িত থাকার অভিযোগ। সিলেটে বন্যার পানি কিছুটা কমলেও এখনো প্লাবিত অনেক এলাকা, প্রতি বছরের দুর্ভোগ থেকে মুক্তি চান দুর্গতরা। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, আজ অনলাইনে দেয়া হয় 12 জুনের আসন। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বগুড়ার বনানী এলাকার একটি হোটেল থেকে 11 মাসের বয়সী এক শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় নিহতের স্বামী সেনাবাহিনী সৈনিক আজিজুল হককে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। এ বিষয়ে আরো জানাতে বগুড়ার বাড়িতে আসেন সেনা সদস্য আজিজুল হক। শনিবার চট্টগ্রামে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও মার্কেটে যাওয়ার কথা বলে স্ত্রীকে নিয়ে বের হন তিনি। মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে ওঠেন বনানীর শুভেচ্ছা আবাসিক হোটেলে। রাত 9:30টার দিকে হোটেল থেকে বের হন আজিজুল। বাড়ি ফিরে স্ত্রী ছেলে হারিয়ে গেছে জানিয়ে শ্বশুরকে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। রোববার সকালে হোটেল রুম ছেড়ে দেওয়ার কথা ছিল। ম্যানেজার রুম বুঝে নিতে গেলে টালবাহানা শুরু করেন আজিজুল। এক পর্যায়ে স্ত্রী সন্তানকে হত্যার কথা স্বীকার করেন তিনি। এমন ঘটনায় হতবাক নিহতের স্বজনরা। তারা জানান, গত 1.5 বছর ধরে স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন আজিজুল। 4 লাখ 4.5 লাখ টাকা যৌতুক নিল। এই 4 লাখ 4.5 লাখ টাকা দিবার পারিছে না আমার ননদ। এই এখন কাজ নাই, বয়স হয়ে গেছে, তো বলতিছে তাহলে বিদেশ যাবো, বিদেশ যাইয়ে দরকার করে দিয়ে পাঠাচ্ছে, যৌতুক দিব, তাছাড়া তার পাচ্ছি না, 4 লাখ টাকা করতে দেবো। আমার একটা মেয়ে চলে গেছে, আমার ওই ছেলের সাথে, আমার ওই মেয়ের সাথে আমি আমার ওই জামাইকে আমি চাই, ওই পথে আমি দিতে চাই। খবর পেয়ে হোটেল কক্ষ থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ধারণা পুলিশ কর্মকর্তাদের। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে তাদের পারিবারিক সম্পর্কের কোনো বিষয়ে বনিবনা হয়তো সঠিকভাবে হচ্ছে না বলে প্রাথমিকভাবে বলেছে। তবে তদন্ত করলে আরো আমরা প্রকৃতভাবে বুঝতে পারবো আসলে কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও রামদা সহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। তদন্তে কাজ করছে ডিবি, সিআইডি ও সেনাবাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়া সদরের বনানী মোড়ে একটি আবাসিক হোটেলের কক্ষে স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে, যেমনটি প্রতিবেদনে আপনারা দেখছিলেন। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জোসিফ হোসেন। জোসিফ, নতুন করে কিছু জানা গেল কিনা এই ঘটনার বিষয়ে? দেখুন, বগুড়ার বনানীতে যে মর্মান্তিক হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এই সংঘটিত হত্যাকাণ্ডটি নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে পুলিশ প্রশাসন যে বিষয়টি জানিয়েছিলেন সেটি কিন্তু আমাদের কাছে রয়েছে যে পারিবারিক কলহের জেরে কিন্তু আসলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আপনার যে মরদেহগুলো রাখা ছিল হোটেল কক্ষে, সেই মরদেহগুলো কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে এবং অটোতে করে নিয়ে যাওয়া হবে। আসলে এর পরবর্তীতে পোস্টমর্টম করে দেখা হবে আসলে কিভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে তাদেরকে মা এবং শিশু দুইজনকেই কিন্তু আপনার এই গলা কেটে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তারা যেটি বারবার করে বলছিলেন যে আসলে এইরকম নৃশংসভাবে হত্যাকাণ্ডটি করতে হলে নিশ্চয়ই মানসিকভাবে ভারসাম্যহীন হতে হয়। কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে সেনা সদস্য যিনি আছেন আজিজুল হক, উনি কিন্তু মানসিকভাবে সুস্থ রয়েছেন এবং কোনো ধরনের সমস্যাও কিন্তু ছিল না। শুধুমাত্র পারিবারিক কলহের জেরেই কিন্তু এই ঘটনাটি ঘটে থাকতে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে গতকাল সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু ওই আজিজুল হক তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এই শুভেচ্ছা হোটেলে ওঠেন এবং পরিবারকে জানিয়ে আসে যে আসলে মার্কেট করে দেওয়া হবে, এই জন্যই কিন্তু তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা হয়।
এবং সন্ধ্যা 7:30 থেকে 9টার মধ্যে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা করছেন। এবং ম্যানেজার এবং হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে হোটেলের তারা যখন বের হয়ে যাবে, অর্থাৎ রাত 9টার দিকে যখন চেক আউট করতে চায়, তখন কিন্তু এই হোটেলের ম্যানেজার যখন রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা কিংবা সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য জানতে চায়, তখন কিন্তু এক পর্যায়ে সে বাধা দেয় এবং আজিজুল হক বাধা দেয় এবং হোটেল কর্তৃপক্ষ কিন্তু এক প্রকার জোর জবরদস্তি করেই হোটেল কক্ষ যখন পরিদর্শনে যায়, তখন কিন্তু তারা দেখতে পায় যে আসলে বাথরুমে তার স্ত্রীকে মেরে ফেলা হয়েছে গলা কেটে, এবং তার যে শিশু সন্তান রয়েছে সেই শিশু সন্তানকে কিন্তু আপনি এর আগের বুলেটিনেও বলেছিলাম যে 11 মাস বয়সী আব্দুল্লাহ রাফি, তাকে কিন্তু গলা কাটার পরে এই মাথাটা কিন্তু করতোয়া নদীতে ফেলে দেওয়া হয়েছে। এবং পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে কিন্তু কোথায় ফেলে দেওয়া হয়েছে মাথাটি সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে। আমরা আসলে এখন পুলিশ পারিবারিক কলহের জের বলছে পুলিশ, কিন্তু নিহত যে আসামনি রয়েছেন তার পরিবারের কেউ কিছু বলেছেন কিনা? যে আমরা নিহতর পরিবারের স্বজনদের সাথেও কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে তাদের দাম্পত্য জীবন কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু আসলে গেল 1 থেকে 1.5 বছর যাবৎ হঠাৎ করেই আজিজুল হক যিনি স্বামী রয়েছেন তিনি কিন্তু বিভিন্নভাবে টাকা পয়সার চাপ দিয়ে আসছিলেন, এবং তারা বলছিলেন যে আসলে টাকা পয়সার লেনদেনের বিষয়ও যদি নাও থাকে, কিন্তু অন্য কি কারণে হতে পারে সেটিও কিন্তু তারা স্পষ্ট নয়। তবে সবকিছু তদন্তের পরেই জানা যাবে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছেন, এবং স্বজনরাও দাবি করছেন যে এই নিহতের ঘটনায় যে আসামি রয়েছেন আজিজুল হক, তার যথাযথ ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং এখানে ঘটনাস্থলে কিন্তু সিআইডি, ডিবি এবং যেহেতু সে সেনাবাহিনীর সদস্য ছিল, সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল বগুড়া থেকে হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। জোসিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ময়মনসিংহে ব্রিজের নিচ থেকে একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার মনতলা এলাকায় সুতিয়া নদীর ব্রিজের নিচে এই মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা ব্রিজের নিচে বিচ্ছিন্ন মাথা এবং পাশে একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজ খুলে দেহের খণ্ডিত অংশ দেখতে পায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার প্রতিবাদে আজও ঝিনাইদহে মানববন্ধন সমাবেশ হয়েছে। বেলা 11টায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাড়ির সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ। এতে অংশ নেয় পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারীদের সুষ্ঠু বিচার ও ফাঁসি চান তারা। এছাড়া পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি করেন। আজকে 20,000 মানুষের জানাজা পড়েছে। আজকে আমাদের চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে প্রায় 150 ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ উঠেছে। নগরীর ইসলামী ব্যাংক চকবাজার শাখায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহককে মামলার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ব্যক্তিগত লকারে তাদের যাওয়ার সুযোগ নেই। 29 মে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় গিয়ে নিজের বরাদ্দ লকারটি খোলা দেখতে পান রোকেয়া আক্তার বাড়ি। সেখান থেকে গায়েব 150 ভরি স্বর্ণালংকার। রোকেয়া আক্তার বাড়ির সন্দেহ লকারের একটি চাবি ব্যাংকেও আছে। ব্যাংকের কর্মীদের কেউ স্বর্ণালংকার সরিয়ে ফেলেছেন। লকার ইনচার্জ প্রথমে তো উনি ঢুকে বলতেছে, ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। ম্যাডাম আপনার লকার তো খোলা, সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে 7-8টা প্যাকেট না, জাস্ট বক্সের মধ্যে রাখি তো 7-8টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল্ড পাইছি, আর 5-6টার ভিতরে নাই, খালি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে যার লকার তিনি সেটি রক্ষণাবেক্ষণ করেন, অন্য কারো সেখানে যাওয়ার সুযোগ নেই। তবুও বিষয়টি তদন্ত করছেন তারা। 300 ভরি স্বর্ণালংকার ছিল এবং 150 ভরি উনি স্বর্ণালংকার মিসম্যাচ পাচ্ছেন না। এবার আমরা তাৎক্ষণিকভাবে ক্লায়েন্টকে বলেছি যে এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করার নেই,
আপনি লকার আপনি চাবি খুলেন, আপনি বন্ধ করেন। মৌখিকভাবে অভিযোগ করেছেন, আমরা বলছি যে আশ্বস্ত করছি যে আমরা আমাদের দিকটা আমাদের কোনো লুপহোল আছে কিনা আমরা খতিয়ে দেখব। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে অভিযোগকারীকে। উনি ওখানে লকারে সন্ধ্যা রাখছিল, পরে এপ্রিলে উনি একবার গিয়েছিল, এখন মে শেষে উনি গিয়ে দেখে যে লকারটা খোলা। আমি গিয়েছিলাম, আমি গিয়ে ব্যাংকের লোকজনকে জিজ্ঞাসা করেছি, ওরা বলছে হ্যাঁ লকার খোলা হয়েছে। ভুক্তভোগী গ্রাহকের খোয়া যাওয়া স্বর্ণের মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢল কমার পাশাপাশি বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও নগরীর নিচু এলাকা সহ 7 উপজেলায় বিস্তীর্ণ অংশ তলিয়ে আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আবহাওয়া ভালো থাকলে আগামী 5 দিনের মধ্যে বন্যার পানি পুরোপুরি নেমে যাবে। উজানের ঢলে প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকা, তবে শনিবার থেকে কমতে শুরু করে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। নতুন করে হয়নি ভারী বৃষ্টিও, এতে প্লাবিত 7 উপজেলা থেকে পানি নামছে ধীরে ধীরে। পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যা কবলিত এলাকার মানুষ। গবাদি পশুর খানির যে অভাব সংকট দেখা দিছে, মানে কৃষকরা খুব একটা আতঙ্কিত আছে এই পানির কারণে। আগামীতে কি হইব না হইব, রাস্তাঘাট এগুলা যদি দ্রুত ঠিক না করা হয়, মানুষ চলাচলের উপযোগী না করা হয়, তাইলে আর মানুষের ভোগান্তি এটা কমতো না। সিলেট নগরীর নিচু এলাকাগুলো থেকেও নামছে পানি, তবে প্রতি বছরের এমন ভোগান্তি থেকে মুক্তি চান স্থানীয়রা। না কারণে কি পানিটা কিছু কমতেছে, বা বৃষ্টি দিলে তো আবার বাড়ি দিবে। প্রত্যেক বছর আপনারে এই ভোগান্তি শিকার হওয়া লাগে, সামান্য বেগ হয়ে আনলেও ফ্লাড হয়ে যায়। আগামী 5 দিনের মধ্যে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার আশা দেখছে পানি উন্নয়ন বোর্ড। পানি দ্রুত নেমে যাচ্ছে। আর আরেকটি ভালো বিষয় হচ্ছে গত 24 ঘন্টায় চেরাপুঞ্জিতে কোনো বৃষ্টিপাত হয়নি। আর এই অবস্থা কন্টিনিউ থাকলে আগামী 5 থেকে 6 দিনের মধ্যে সিলেটের সমস্ত পানি নেমে যাবে। বন্যার্তদের সহায়তায় এখন পর্যন্ত 400 মেট্রিক টন চাল, নগদ 15 লাখ টাকা, 1250 বস্তা শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, কত এলাকা সিলেটে পানি নিমজ্জিত রয়েছে, আর পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় যারা আছেন তারা কি বলছেন? দেখুন, ভারত থেকে আসা উজানের পাহাড়ি দলে সিলেটের 7টি উপজেলা এবং সিলেট নগরীর কিছু অংশ প্লাবিত হয়েছিল, কিন্তু এখন আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে। নদীর পানি যে পশ্চিমা অতিক্রম করেছিল সেটা অনেক জায়গায় কিন্তু পশ্চিমার নিচে চলে এসেছে, এবং জেলার 7টি উপজেলা প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী ছিলেন, কিন্তু এখন আসলে অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন। আজকে সর্বশেষ তথ্য আমার কাছে আছে, গত 6 ঘন্টায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন প্রায় 300 লোক। এখন আসলে আশ্রয় কেন্দ্রে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে উপজেলাগুলোতে, এই আশ্রয় কেন্দ্রগুলোতে 2800 লোক অবস্থান করছেন। আর বৃষ্টিপাত না হওয়া কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, প্রতিদিনই উন্নতি হচ্ছে। পানি নামছে ঢলের, এটা আসলে মূলত ঢলের পানি, এ কারণে আসলে এটাকে আকস্মিক বন্যাই বলা যায়। ভালো আছে, কিন্তু মঞ্জুর, আমরা জানি যে আবহাওয়া অফিস কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটি পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে পানি বাড়ার আশঙ্কা রয়েছে কিনা? দেখুন, আমরা পূর্বাভাসটা আমরাও শুনছিলাম, গতকাল থেকে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে বৃষ্টির, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। গতকালও বৃষ্টি হয়নি, আজকেও এখন পর্যন্ত 1 ফুটও বৃষ্টি হয়নি। সেক্ষেত্রে আসলে পূর্বাভাসের সাথে বাস্তবতার মিল অনেকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এটা বন্যার্থ যারা আছেন, যারা দুর্গত আছেন, তাদের জন্য সুখবর, যেহেতু বৃষ্টি হচ্ছে না, পানি ধীরে ধীরে নামছে, তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে এটা বলা যায়। যদিও বৃষ্টির পূর্বাভাস আছে, পানি উন্নয়ন বোর্ড অথবা আবহাওয়া অধিদপ্তর এটা বলছে যে এটা কিন্তু বন্যার যে পরিস্থিতি এটা খুব একটা খারাপ করবে না, কারণ চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে না, গত 2 দিন ধরে বৃষ্টির পরিমাণ একেবারেই কমে এসেছে। সেক্ষেত্রে বাংলাদেশের যে পরিমাণ বৃষ্টি হবে অথবা ভারী বৃষ্টি যদি না হয়, প্রতিদিন যদি 200, 250, 300 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু বড় ধরনের এফেক্ট পড়বে না। যদি ভারী বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয়, তাহলে হয়তো সামান্য কিছু এফেক্ট করবে, নতুবা কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের পথেই চলে যাচ্ছে, এটাই বলা যায়। আর নগরীতে আসলে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, সুভানীঘাট এলাকা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গতকাল হাঁটু পরিমাণ পানি ছিল, আজকে কিন্তু অনেক জায়গায় পানি কমে গেছে, অনেক নিচে নেমে গেছে পানির স্তর। সেক্ষেত্রে বলা যায় যে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, এবং যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেটা একটি বড় আশার খবর বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার ক্ষেত্রে
মানুষজন আসলে যদি বৃষ্টি না হয় তাহলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। সিলেট থেকে কথা হচ্ছিল সহকর্মী মঞ্জুর আহমেদের সাথে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লক্ষ্মীপুরে নদীর তীর রক্ষা বাঁধের 15টি পয়েন্ট পড়েছে ধসের কবলে। ভাঙনের ঝুঁকিতে চর আলেকজান্ডার ও মাতব্বরহাট তীর রক্ষা বাঁধের 5 কিলোমিটার এলাকা। এতে আতঙ্কিত নদীপাড়ের 7 লাখ মানুষ। লক্ষ্মীপুরে তাণ্ডবের চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল। জোয়ারের তোড়ে চর আলেকজান্ডারের নদীর তীর রক্ষা বাঁধের 15টি পয়েন্টে সরে গেছে ব্লক। কমলনগরে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 30টি গ্রাম। ঘূর্ণিঝড়ের আঘাতের কয়েকদিন পার হলেও শুরু হয়নি বাঁধ সংস্কারের কাজ। ভাঙন ঠেকাতে নিজ উদ্যোগে কিছু জিওব্যাগ ও ব্লক ফেলেছেন স্থানীয়রা। এই বাঁধ আজকে 8 বছর হয়েছে, কিন্তু তার 2-3 বছরের মাথায় এই বেড়িবাঁধের 5 কিলোমিটারের মধ্যে অনেক জায়গায় ডেবে গেছে। এখন যদি আমরা দ্রুতভাবে যদি কাজ যদি সরকারের কাছে আবেদন শুধু সরকার না করে, তাহলে আমরা এই বর্ষাতে বেড়িবাঁধ থাকবো না। তবে এলাকার লোকজনদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ। রামগতি এবং কমলনগর উপজেলার 32 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে আমাদের যে নদী ভাঙন আছে সেটা প্রোটেক্ট করার জন্য আমাদের প্রকল্প চলমান আছে এবং পূর্ণ উদ্যমে কাজ চলমান আছে। এখন যেসব অঞ্চলে আমরা বেশি ভাঙন চলমান ছিল সেসব অঞ্চল অলরেডি আমরা প্রোটেক্ট করেছি, আর বাকি যে অংশটুকু আছে সেগুলো শীঘ্রই আমরা কাজ করে প্রোটেক্ট করে ফেলব। এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরির কাজ শেষ হলেই পুনর্বাসনের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে প্রশাসন। ক্ষয়ক্ষতির বিবরণ পাঠানো হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির অনুযায়ী যদি আমরা বরাদ্দ পাই তাহলে সেক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সহ। আমরা পরবর্তীতে ক্রমান্বয়ে ক্ষয়ক্ষতির ভিত্তিতে আমরা তাদের পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করব। রামগতি ও কমলনগর উপজেলায় অস্বাভাবিক জোয়ারে প্রায় 70 কিলোমিটার কাঁচা পাকা সড়কের ক্ষতি হয়েছে। ঝড়ে বিধ্বস্ত হয় 5 শতাধিক ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালে প্রাথমিকভাবে 6,880 কোটি টাকার ক্ষতি হয়েছে। দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী আন্তঃমন্ত্রণালয় সভা শেষে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। 1,500 ট্রলার ও 1163টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রোববার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের 19 জেলার 46 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 400 কিলোমিটার জুড়ে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে 1 লাখের উপর পুকুর ডুবেছে লবণাক্ত পানিতে। ঘেরের শত কোটি টাকার মৎস্য সম্পদ নষ্ট হয়েছে। 1,500 ট্রলার ও 1163টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি হয়েছে। এছাড়া প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 889টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত। রোববার সংবাদ সম্মেলনে জানান প্রতিমন্ত্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ 6,880 কোটি টাকা। এটা একটা হিসাব আমরা আমাদের মন্ত্রণালয়ে করেছি। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আমরা ত্রাণ সাহায্য বিভিন্ন ধরনের পৌঁছে দিচ্ছি। ক্ষতিগ্রস্ত 19 জেলায় দুর্গতদের 5,75 লাখ নগদ টাকা এবং 550 মেট্রিক টন চালের পাশাপাশি শুকনো খাবার দেয়া হয়েছে। শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্যের জন্য টাকা এবং ঘর মেরামতে দেয়া হয়েছে ঢেউটিন। ক্ষতিগ্রস্তদের অনুকূলে 5,75,00,000 টাকা, 5,500 মেট্রিক টন চাল, 9,000 প্যাকেট শুকনো খাবার, 200 ব্যান্ডেল ঢেউটিন, গো খাদ্যের জন্য 2,45,00,000 টাকা, শিশু খাদ্যের ক্রয়ের জন্য 2,45,00,000 টাকা বিতরণ করা হয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও দিনাজপুরে বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল 8টা থেকে শুরু হয় অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম। শুরুর আধা ঘন্টায় 60 লাখ মানুষ হিট করেন অনলাইনে। পশ্চিমাঞ্চলের টিকিট সকাল 8টায় দেয়া শুরু হলেও পূর্বাঞ্চলের টিকিট দেয়া শুরু হয় দুপুর 2টা থেকে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের আগে আন্তনগর ট্রেনের 12 জুনের আসন বিক্রি হচ্ছে আজ। 13 জুনের আসন বিক্রি 3 জুন, 14 জুনের আসন বিক্রি 4 জুন, 15 জুনের আসন বিক্রি হবে 5 জুন আর 16 জুনের আসন বিক্রি 6 জুন। যাত্রীদের অনুরোধে নন এসি কোচের 25 ভাগ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। পবিত্র ঈদুল আজহার যে ঈদ অগ্রিম টিকিট যাত্রা যে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম সেটা আজকে থেকে শুরু হলো। আজকে 2রা জুন আমরা 12 জনের টিকিট দিয়েছি। 3 তারিখ দেব হলো 13 তারিখের টিকিট, 4 তারিখ 14 তারিখ, 5 তারিখ 15 এবং 6 তারিখ 16 তারিখের টিকিট। এই যাত্রার টিকিট এটা। আর ফিরতি যাত্রার টিকিট আবার বিক্রি কার্যক্রম শুরু হবে 10 তারিখ থেকে। নির্বাচনী আইনে সংস্কার চায় নির্বাচন কমিশন এবং টিআইবি। জাতীয় নির্বাচন ধাপে ধাপে হলে ভোট আয়োজন সহজ হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আওয়াল। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইসি এবং টিআইবির বৈঠক শেষে এসব কথা জানান তিনি। ধাপে ধাপে নির্বাচন ও ভোটের হারের ভিত্তিতে আসন বিন্যাসে ইসি সম্মত বলে জানান সিইসি। তিনি আরও বলেন, সংস্কারের মাধ্যমে যদি পদ্ধতিগত উন্নয়ন করা যায় তাহলে ভোটে জনগণের অংশগ্রহণ বাড়বে। তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মনে করে টিআইবি। ইভিএম নিয়ে অনাস্থা আছে, তবে ইভিএমকে আরও সহজ করা যায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা কমাতে এক টেবিলে বসার প্রয়োজন দেখেন তিনি। ইসির একার পক্ষে অবাধ সুষ্ঠু ভোট করা সম্ভব নয় বলেও জানান সিইসি। ব্যক্তির উপর নির্ভরতা কমাতে হবে, মানে হিউম্যান ইন্টারফিয়ারেন্স বা হিউম্যান ইনভলভমেন্ট ইন ইলেকট্রাল প্রসেস সেটা কমিয়ে সংস্কারের মাধ্যমে যদি পদ্ধতিগত উন্নয়ন সাধন করা যায়, একটা হচ্ছে টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ডিভাইসেসের প্রয়োগ, আরেকটা হচ্ছে সিস্টেম অফ ইলেকশন আনুপাতিক হারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এদিকে চেয়ারম্যান পদে বেশিরভাগ প্রার্থী আওয়ামী লীগের নেতা হওয়ায় ব্যক্তি যোগ্যতাকেই প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 3 প্রার্থীর সবাই আওয়ামী লীগের নেতা। তবে আলোচনার কেন্দ্রে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অভি। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি বোরহানুদ্দিন দোলন ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম। এমপি ও তার ছেলের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ তাদের। তবে সাদাত মান্নানের দাবি, জনগণের প্রত্যাশা পূরণেই প্রার্থী হয়েছেন তিনি। টোটাল রমজান মাস ওনার ছেলেকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছেন। বর্তমানে তিনি বাসায় এনে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, বিভিন্ন সংস্থাকে নিয়ে ওনার ছেলের জন্য ভোট প্রার্থনা করতেছেন। এখানে দলীয় কোনো প্রতীক নাই। আমি এখানে এসেছি এবং দাঁড়িয়েছি এই এলাকার যারা জনসাধারণ আছেন, এই এলাকার যারা মুরব্বিয়ানরা আছেন তাদের কথায়। ব্রাহ্মণবাড়িয়া সদরে 5 চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আলোচনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন শোভন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। অন্যদের তেমন ভোটের মাঠে দেখা না গেলেও পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন এই দুজন। পুরা সদর উপজেলাকে নিয়ে আমার একটা ভাবনা আছে যে আমি আমার জায়গাতে চেষ্টা করব সদর উপজেলা পরিষদ সদর উপজেলাবাসীর একটি আস্থার জায়গা হবে। তারুণ্যদীপ্ত মানুষ, তো আরও অনেক কিছু আছে তাদের, তারা তো এখনও সেই সময় আসেনি মানুষকে কিছু দেওয়ার। পটুয়াখালীর কলাপাড়ায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান ভোটাররা। জনগণের যে ভালো সেবা করবে তা আমরা তাকেই চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। প্রয়োজনীয় সকল ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাখা হয়েছে এবং আশা করি আমরা 5 তারিখে সুন্দর, অবাধ, গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দিতে পারব। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে সোমবার মধ্যরাতে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সচিবালয়ে মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার বিষয়ে ব্রিফিং করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সরাসরি চলে আছে সেখানে। সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। আমরা এখনও মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো, উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, শেষ সময়ে যে এয়ারলাইন্সগুলো 5 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া নিল, এই বিষয়ে কোনো ব্যবস্থা নিল?
ভাড়ার বিষয়টা তো আমাদের সাথে সম্পর্ক। বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স শেষ সময়ে যাত্রীদের কাছ থেকে 5 গুণ পর্যন্ত বেশি ভাড়া নিয়েছে, এই বিষয়টা আপনাদের নজরে এসেছে? সেটা আমাদের জানা নেই, তবে সেটা বিমানের কর্তৃপক্ষ জানে বা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে, আর যারা টিকিট কেটেছে তারা জানে। আমাদেরকে অবহিত করে না কেউ যে 5 গুণ ভাড়া দিয়েছে বা 6 গুণ ভাড়া দিয়েছে, সেটা আমাদের কেউ অবহিত করে নাই। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখবো। মাননীয় মন্ত্রী, প্রতিবারে একটা কথা বলা হয় যে অনিয়মের দায়ে মালয়েশিয়ার শ্রমবাজারটা বন্ধ হয় এবং আবার দুর্নীতির মাধ্যমে শ্রমবাজারটা খুলে, মানে বলা হয় সিন্ডিকেট হয়েছে, অনিয়ম হয়েছে, এর মাধ্যমে বাজারটা বন্ধ হয়। বাজার যখন আবার খুলে আমরা সেই সিন্ডিকেটই দেখতে পারি। আপনি তো আলোচনায় আছেন, এবার আসলে আপনাদের মন্ত্রণালয়ের অবস্থানটা কি মালয়েশিয়ার শ্রমবাজারের বিষয়ে? সিন্ডিকেট হবে কিনা ভবিষ্যতে, আবার কি সিন্ডিকেটের মাধ্যমে যাবে কিনা, আমাদের অবস্থানটা কি? শ্রমবাজার খুলবে কিনা সেটাও একটা প্রশ্ন। মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে, খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে। মালয়েশিয়া নয়, আরো অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে দক্ষ শ্রমিক আছে, শুধু শ্রমিক নয়, দক্ষ শ্রমিক, প্রফেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, টিচার সবাই যাবে। বিদেশ যাওয়ার যারা আগ্রহী আছে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সিন্ডিকেটের বিষয়ে আমাদের অবস্থানটা কি? যে শব্দটা বারবার বলা হয় সিন্ডিকেট, এই বিষয়ে আমাদের অবস্থানটা আসলে কি? আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের এই পছন্দের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। আমরা আমাদের মধ্যে যারা 2500 জন, 500 জন আমাদের যে আছে এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্ট, আমরা চাই সবের মাধ্যমে বিদেশ যাও, সবাই। একই সাথে আমি একটু অনুমোদনের জায়গায় আবার আসি। আপনারা বলছেন যে যখন অনুমোদন চেয়েছে আপনারা তখন অনুমোদন দিয়েছেন, তো যেটা দেখা গেছে লাস্টের 2 দিনে আপনারা হিউজ পরিমাণ অনুমোদন দিয়েছেন। এই অনুমোদনের উপর ভিত্তি করে তাদের থেকে আর কি পুরো টাকাটা তারা এজেন্সিগুলো নিয়েছে। আপনি যেখানে জানেন যে এই 2 দিনে আপনি কত পাঠাতে পারবেন, সেই জায়গায় আপনারা কত পরিমাণ অনুমোদন দিয়েছেন এটা একটু বলে নিই। লাস্ট 24 তারিখ থেকে আমরা ট্রেনের টিকিট যাদের কনফার্ম আছে তাদের ছাড়া কাউকে কর্ম অনুমতি দেওয়া হয়নি। সো এটা আপনাকে জানতে হবে। ইভেন আমরা 24 তারিখ থেকে যাদের কর্ম অনুমতি দেওয়া হয়েছে প্রত্যেকের একদম ট্রেনের টিকিট আমাদেরকে জমা দেওয়ার পরেই আমরা দিয়েছি, ফলে এটা নিয়ে সমস্যা হয়নি। গাজীপুরের শ্রীপুরে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় পিকআপ ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1 জন। ভোরে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের পিকআপ চালক চঞ্চল রায় ও বরিশালের মেহেন্দিগঞ্জের রিপন। পুলিশ জানায় ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার সময় পিকআপ ভ্যানটি মহাসড়কে জৈনাবাজার এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান 1 জন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে রংপুর দিনাজপুর মহাসড়কের হাজিরহাটে ট্রাক চাপায় 1 শিশু নিহত হয়েছে। মেহেরপুরে পুকুরে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। মৃত তৌফিক হোসেন মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায় সকালে শহরের গড়পুকুরে গোসল করতে নামে তৌফিক ও তার বন্ধু রিফাত আলী। এক পর্যায়ে পা ফসকে গভীর পানিতে তলিয়ে যায় তারা। রিফাতকে অন্য বন্ধুরা উদ্ধার করতে পারলেও তৌফিককে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তৌফিককে উদ্ধার করে পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। কোটালীপাড়া থানার ওসি জানান,
চৌধুরীর হাট এলাকায় 4 বছর ধরে বাস করছিলেন ওই নারী। ভোরে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বগুড়ার শেরপুরে একটি জ্বালানি তেলের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার রাত 11টার দিকে 3তলা ভবনের নিচতলায় আগুন লাগে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুরে হাসপাতাল মোড়ের দোকানটিতে রাত 11টার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় ভবনের নিরাপত্তা কর্মী। ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো সময় ঘর ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে রাঙ্গামাটির বরকলের কদুছড়া কমিউনিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। খুঁটিগুলো উই পোকা খেয়ে ফেলায় ঝুঁকিপূর্ণ হয়েছে বিদ্যালয়টি। যে কোনো দুর্ঘটনার আগে বিদ্যালয় নির্মাণে সরকারি সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। রাঙ্গামাটির বরকল উপজেলার ভারত সীমান্তবর্তী আইমাছড়া ইউনিয়নে দুর্গম কদুছড়া কমিউনিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ করা হয় 2006 সালে। বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 51 জন। নির্মাণের পর সংস্কার না হওয়ায় স্কুলটি এখন বেশ ঝুঁকিপূর্ণ। স্থাপনার খুঁটিগুলো উই পোকায় খেয়েছে। টিনের ছাউনিতে মরিচা ধরে ছিদ্র হওয়ায় পানি পড়ে বিদ্যালয়ের ভিতরে। আমাদের স্কুল হচ্ছে খুব পুরানো, যদি একটা হয়তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, যদি একটা নতুন করে ইয়ে করা হয় তবে ভালো হতো। আমাদের স্কুলটা 2006 সালে নির্মাণ করা হয়েছে। এরপর থেকে কোনো সংস্কার করা হয়নি। বর্ষার সময় পানি পড়ে, ছাত্রছাত্রীদের বইগুলো ভিজে নষ্ট হয়, ওই বেড়াগুলো ভেঙে গেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, বিদ্যালয়টি সরকারি না হওয়ায় ভবন নির্মাণে তাদের কিছু করার নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাবতে হবে। আমাদের যেসব প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে আমরা সরকারি বরাদ্দ দিই, কিন্তু এইসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা বইপত্র সহ বিভিন্ন ধরনের সাপোর্ট দিই, কিন্তু অবকাঠামো উন্নয়ন খাতে কোনো সাপোর্ট দেওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের হাতে নাই। বিভিন্ন এনজিও সহায়তা নিয়েই এই ধরনের অবকাঠামো উন্নয়নগুলো করতে হবে। বিদ্যালয়ের উন্নয়নে আগামীতে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। এই স্কুলটি আমাদের নজরে আছে। আমরা বরাদ্দ স্বল্পতার কারণে অনেক স্কুল এখন আমরা করতে পারিনি। পাহাড়িদের যে ডিজাইনটাকে টিনের ওই ডিজাইন নিয়ে আমরা করতে পারবো বলে আমি আশা করি। বিদ্যালয় ভবন নির্মাণ ও এর জাতীয়করণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙ্গামাটি জেলায় বসবাসরত পাংখোয়া জনগোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাংখোয়া ভাষার শিক্ষা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে শহরের রাঙ্গাপানি গিলগাল গির্জায় এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। বক্তারা বলেন, সব জনগোষ্ঠীর ভাষা টিকে থাকলে বাংলাদেশ যে একটি বহু ভাষাভাষী মানুষের দেশ সেটা প্রমাণ হবে। সকল জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য ও বর্ণমালা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীও আন্তরিক। প্রতি শুক্রবার বিকেল 3টায় গিলগাল গির্জায় এ ভাষা শেখানো হবে বলে জানায় পাংখোয়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।